চিতা শহীদুল ইসলাম খোকন আমার শ্রদ্ধেয় ডিরেক্টর লম্পট ছবিতে চিতা চরিত্র রেখেছে আমার জন্য। আমি সেই রয়্যাল বেঙ্গল টাইগার, সেই বনের চিতা না, তবে তার চেয়ে বেশি হিংস্র। আমার থাবায় অনেক মানুষের সিনার হাড্ডি ছুটে আসে, সেটা ফেডারেশন জানে। আমার সাথে ফাইট করে অনেক প্লেয়ারের ছাটনার হাড্ডি ভেঙে গেছে, গার ভেঙে গেছে, হাত ভেঙে গেছে। আমি শুধু বলতে চাই, কেউ যদি আমার ব্যাপারে, শুনেছি আমাকে ঘুষি মেরে উড়ে ফেলাবো, আমার কিন্তু ওজন আছে, আমি হাওয়ার বেলুন না যে উড়ে গেল। সাহস থাকলে আগামী ন্যাশনালে আসেন, বাপের বেটা বুকের পাটা থাকলে হাড্ডিগুলা খুঁড়িয়ে রাখা দেবো ফেডারেশনে। খেলায় আসেন, মাঠে আসেন, ফিল্ডে আসেন খেলার জন্য। যদি পারেন ন্যাশনালে খেলতে আসেন, খেলায় আসেন, আমি নামবো সেইখানে আপনার সাথে বোঝা যাবে, লড়াই হবে, আপনি কতটুক শিখছেন, আপনি আমার সাথে পারার যোগ্য কিনা ওইখানে প্রমাণ হবে। তো আমার শ্রদ্ধেয় ওস্তাদ, ফিল্ম ফাইট ডিরেকশন আমি যার কাছ থেকে শিখেছি, আর যে আমার এক্সপ্রেশন, সে হচ্ছে মাসুম পারভেজ রুবেল সাহেব। তো আমার ইচ্ছা ছিল যে আমি আমার উস্তাদ রুবেল সাহেবের চারও বড় হব। তো আল্লাহ আমাকে কতটুকু বড় করেছে সেটা আল্লাহ মাহবুদ জানে, কিন্তু আমি আসলে ওনার মতো বড় হতে পারবো না, কারণ উনি অনেক বড় মাপের মানুষ। তো আমি একটি কথাই বলতে চাই, আমার সাক্ষাৎকারে যদি ওস্তাদ কোনো ত্রুটি পেয়ে থাকে, আমি যদি ভুলভাল কোনো কিছু বলে থাকি, আমি হাত জোর করে ওস্তাদের কাছে ক্ষমা চাইব। যারা এটা দেখেছেন তারাও আমাকে ক্ষমা করবেন। হয়তো আমি কিছু কথা বাড়িয়ে বলেছি, তবে আপনারা দেখেছেন, হয়তো কারো মনে কষ্ট লেগেছে, ওস্তাদের মনে কষ্ট যদি লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী। আর কখনো আমি ওস্তাদের রাজনীতি, ইলেকশন নিয়ে আর কখনো এটা বলবো না আমি, কারণ উনি অবশ্যই আমার চেয়ে ভালো কিছু জানে, বুঝে। কিন্তু আমার সেই মুহূর্তে ইন্টারভিউর সময় আমার মনে হয়েছিল যে ওস্তাদ মনে হয় এইটুকুই হয়তো বা তার করণীয় ছিল, এইটাই শুধু খালি তুলে ধরেছে, আর কোনো কিছু না। আর আজকে এই ব্যাপারে আমি কখনো আশা করি নাই, তবে কে বা কারা আমার স্বর্ণপদক নিয়ে একটি আলোচনা এসেছে, আমি জানি না তারা আমার সম্বন্ধে জেনে বললো কি না জেনে বললো, সেটা আসলে আমি জানি না। তবে 94 নিয়ে একটা কথা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 1994 একটি স্বর্ণপদক, এটা বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত স্বর্ণপদকটি পেয়েছি, কিন্তু দুইটা স্বর্ণপদক পেয়েছি, একটা দলগত, একটা ইন্ডিভিজুয়াল, যেটা ইন্ডিভিজুয়াল কুমিতে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, দুইটার মধ্যে আমার রয়েছে, উপস্থিতি রয়েছে। দিস ইজ দ্য 94 আমার দলগত, হ্যাঁ দলগত 94 গোল্ড। আমার ওজন শ্রেণী আপনারা দেখেন, 75 কেজি ওজন শ্রেণী কমিতে চ্যাম্পিয়ন হয়েছি। প্রুফটা দিতে হলো, কারণ আমি এমন একজন লোক, আমি কখনো মিথ্যা কথা বলতে পছন্দ করি না, কারণ সবাই আমাকে মোটামুটি চেনেন যে আমি ফিল্মে অ্যাকশন দৃশ্যে ভিলেন চরিত্রে অভিনয় করি, কিন্তু আমি পাশাপাশি কারাতে খেলাধুলা করি। তবে আমি আরেকটা জিনিস বলতে চাই, যে শুনেছিল কেউ মাধ্যমে যে আমি স্বর্ণপদক চোখেও দেখে নেই, গোল্ড কি জিনিস চোখে দেখে নেই। তবে আজকে আরেকটা কথা বলতে চাই, সরকারি চাকরি করতে হলে তার শিক্ষাগত যোগ্যতা
কতটুক লাগে আপনারা অবশ্যই জানেন। তার ন্যূনতম একটু শিক্ষা হলেও লাগে, কারণ সরকারি চাকরি এটা যেন তেন ব্যাপার না। আর ডিফেন্স, হ্যাঁ, আর্মি সংস্থা যে আনসার বাহিনীর আমি একজন ব্যাটালিয়ন সদস্য, আব্দুল লতিফ চিতা। আমি একজন কারাতে খেলোয়াড়। তো আপনাদেরকে আমি দেখাতে চাই, অনেক বেশি আগে যাব না। এই যে 97 আমি খেলা থেকে তখন সমাপ্ত ঘোষণা করেছিলাম। 97 স্বর্ণপদক পাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন। তো স্বর্ণপদক 97। তারপরে আপনাদেরকে আমি দেখাবো 5 বছর খেলি নাই, গ্যাপ ছিল, শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। আমার সরকার থেকে যে আনসার বাহিনীর যে কোচ ছিল হুমায়ুন কবির জুয়েল, উনি চিন্তা করেছিল যে আর্মিতে, বাংলাদেশ সেনাবাহিনীতে এমন একজন লোক আছে যার নাম না বললে অনেক এক্সপার্ট, নাসির ভাই। আর্মির প্লেয়ার, আনডাউটলি অনেক ভদ্র জেন্টেল। নাসির ভাই অনেক পাওয়ারফুল একজন প্লেয়ার ছিল, খেলোয়াড় ছিল। এই যে দেখেন 2002 বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ অলিম্পিক গেম, বাংলাদেশ গেম, এটা বিশাল বড় একটা খেলা। আপনারা দেখেন যে বাংলাদেশ গেমসে আমি প্রথম স্থান, স্বর্ণপদক লাভ করেছি। আপনি একটু ভালো করে দেখে নেন। হ্যাঁ, এবার আসেন যে আমার গোল্ড কতগুলো দেখাবো, আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। এই যে দেখেন আরেকটা স্বর্ণপদক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আরেকটি আমার স্বর্ণপদক। কত সাল লেখা আছে আমি সামনে ফলো করতে পারতেছি না। হ্যাঁ, 2006। আচ্ছা, 2006 এটা চিটাগং। 2006 চিটাগং আমাদের খেলাটা অংশগ্রহণ হয়েছিল চিটাগংয়ে। তবে সেইখানে আর্মির একজন জামাল ভাই নামে একজন প্লেয়ার ছিল, আমার চেয়ে আরো 6 ইঞ্চি লম্বা। সেখানে আমাদের নায়ক রুবেল সাহেবও অক্লান্ত পরিশ্রম করে উনি খেলা দেখতে গিয়েছিল। আমি আমার শ্রদ্ধেয় ওস্তাদের সামনেই স্বর্ণপদক পেয়েছি। হ্যাঁ, এটা প্রুভ দেম মাই টিচার মাসুম পারভেজ রুবেল। তো আমি আপনাদেরকে আরো কিছু দেখাবো। এটা পেয়েছে। হ্যাঁ, তারপরে দেখাবো আমি, এই যে দেখেন ইন্ডিয়া 2013 আমি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি। 2013-তে 2টা খেলায় আমি রানার আপ হয়েছি। 3টা খেলা, একটা কাতা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি। কুমিতে, গ্রুপ কুমিতে, ইন্ডিভিজুয়াল কুমিতে আমি সেকেন্ড প্রাইজ পেয়েছি। এই যে আমার 3টা সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন, একটা স্বর্ণপদক, 2টা রূপপদক সার্টিফিকেট। দেখেন এটা ইন্টারন্যাশনাল, এটা চারটিখানি কথা না। আজকে কে বা কাহারা আমাকে নিয়ে একটি উক্তি করেছে যে আমি স্বর্ণপদক চোখেই দেখি নাই। আমি একমাত্র ছেলে, কথায় না বাস্তবে কাজে বিশ্বাসী। কারণ আপনারা আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশ কারাতে ফেডারেশন 4 ড্যান ডিগ্রি নিতে হয়, ব্ল্যাক বেল্ট ফার্স্ট ড্যানের পরে ডিগ্রি নিতে হয়। এই ডিগ্রিটা নিতে গেলে ফার্স্ট ড্যানের পরে বহু বছর লাগে। ফার্স্ট ড্যান থেকে সেকেন্ড ড্যান 2 বছর, থার্ড ড্যান 3 বছর, ফোর্থ ড্যান তারপর 4 বছর। এই সে বাংলাদেশ কারাতে ফেডারেশনের 4th ড্যান, যেখানে সম্মানজনক একটি স্থান, একটা সম্মানজনক সার্টিফিকেট। ফেডারেশনের ওয়েবসাইটে গেলে আমাকে দেখা যাবে আমি কত ড্যান বাংলাদেশে। আচ্ছা, ইতিমধ্যে জাপান 4 মাস আগে আমার ছেলেকে নিয়ে JKS কারাতের প্রতিযোগিতায় গিয়েছি, সেইখানেও আমি অংশগ্রহণ করেছি জাপান কারাতে। তো আরেকটি জিনিস হয়েছে আপনাদেরকে আরো দেখাতে চাই যে আমি আরেকটি
আপনাদের এই জাপান কাপ আমি পদক পেয়েছি 2095 তো আমার পদক আছে, 95 তো আমার পদক আছে। আচ্ছা, আমি আর কত সার্টিফিকেট দেখালে আমার দর্শক, আমার যারা ভক্ত আছে, যারা বাংলাদেশে কারা থেকে আছে, যারা ফেডারেশনে রেফারি আছে, তাদেরকে আমি একজন এখন বাংলাদেশের প্রথম শ্রেণীর রেফারি। এখন আমি খেলা থেকে প্র্যাকটিস চলছে, খেলা চালিয়ে যাচ্ছি, আমি রেফারিং করতেছি পাশাপাশি। তবে আমি একটি কথাই বলবো, আমার মেডেলগুলো আছে, অনেক মেডেল নষ্ট হয়ে গেছে, বাচ্চারা এগুলা ঠোকাঠুকি করে নষ্ট করে ফেলেছে। তো তাহলে এটা কি, এটা কি মেডেল না? এইখানে কি তাহলে? এই যে দেখেন, এটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ মেডেল। আর আপনাদেরকে আমি দেখাতে চাই যে আমার স্বর্ণপদক, আমার গোল্ড মেডেল জীবনে চোখে দেখে নাই। না জেনে না বুঝে কারো ব্যাপারে উক্তি করা ভালো না। এটা একবার না 10 বার আমি বলবো, কারো ব্যাপারে বদনাম করার আগে চিন্তা করবেন আপনি কে, কোথা থেকে আসছেন, কাকে বলতেছেন, এটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আমি শুধু একটা জিনিসেই দর্শকদের বলতে চাই, আমি যদি চ্যাম্পিয়ন না হতাম তাহলে এগুলা কি? আজকে আমার যে স্বর্ণপদক, আমার যে সার্টিফিকেট, আমি ইন্টারন্যাশনাল, আমার সমস্ত সার্টিফিকেট আমার সাথে আছে, সমস্ত 94 থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত সার্টিফিকেট আমার কাছে আছে। তাহলে এগুলো হাওয়া থেকে আসছে নাকি? হ্যাঁ, আমাকে বুঝে শুনে কথা বলা উচিত। আপনি আমার ব্যাপারে কে বা কাহারা উক্তি করেছেন, কিন্তু আপনারা যারাই উক্তি করেছেন, আপনারা বুঝে শুনে উক্তি করা উচিত ছিল যে চিতা কোনো সাধারণ মানুষ না। আর চিতা কি যোগ্য না যোগ্য কারাতে ফেডারেশন জানে, সারা বাংলাদেশে জানে। এই যে আজকে যে মেডেল সার্টিফিকেট দেখাইলাম, এটাই তার প্রমাণ। এই যে আপনারা কি দেখবেন, এই যে তার প্রমাণ দেখেন। আমার যে সমস্ত সার্টিফিকেট আছে সবকিছু আমার কাছে আছে, কোনো সার্টিফিকেট আমার কাছে নাই সেটা নাই, সমস্ত সার্টিফিকেট আমার কাছে আছে। আপনাকে এই সার্টিফিকেট দেখে কি বলতে পারবেন যে আমি চ্যাম্পিয়ন হই নাই? আমি জীবনে কোনো গোল্ড চোখে দেখি নাই। চিতা নর্মাল কোনো জিনিস ঘুষি মারে উড়াই দিবে? চ্যালেঞ্জ যে করবে বাংলাদেশে, আমি মাথা পেতে অ্যাকসেপ্ট করে নিব। আমি এখনো প্র্যাকটিস করি। চিতা শহীদুল ইসলাম খোকন আমার শ্রদ্ধেয় ডিরেক্টর, লম্পট ছবিতে চিতা চরিত্র রেখেছে আমার জন্য। আমি সেই রয়্যাল বেঙ্গল টাইগার, সেই বনের চিতা না, তবে তার চেয়ে বেশি হিংস্র। আমার থাবায় অনেক মানুষের সিনার হাড্ডি ছুটে আসে, সেটা ফেডারেশন জানে। আমার সাথে ফাইট করে অনেক প্লেয়ারের ছাটনার হাড্ডি ভেঙে গেছে, গাড় ভেঙে গেছে, হাত ভেঙে গেছে। আমি শুধু বলতে চাই, কেউ যদি আমার ব্যাপারে, শুনেছি আমাকে ঘুষি মেরে উড়ে ফেলাবো, আমার কিন্তু ওজন আছে, আমি হাওয়ার বেলুন না যে উড়ে গেল। সাহস থাকলে আগামী ন্যাশনালে আসেন, বাপের বেটা বুকের পাটা থাকলে হাড্ডিগুলো খুইয়ে রাইখা দেবো ফেডারেশনে। খেলায় আসেন, মাঠে আসেন, ফিল্ডে আসেন খেলার জন্য। যদি পারেন ন্যাশনালে খেলতে আসেন, খেলায় আসেন, আমি নামবো সেইখানে আপনার সাথে বুঝা যাবে, লড়াই হবে, আপনি কতটুক শিখছেন, আপনি আমার সাথে পারার যোগ্য কিনা ওইখানে প্রমাণ হবে। আমি একটা সাক্ষাৎকারে বলেছি যে আমি কিন্তু গাবতলী লাল মিয়া জমিদারের নাতি, আমি সেই বাড়িতে আমার জন্ম। আমার বাবার ভুলের জন্য জীবনে আমি একটা বলেছি, আমি অনেক কষ্ট করেছি, আমি গাছতলায় ঘুমিয়েছি, আজকে আমি ডাল ভাত খেয়ে আমার বাচ্চাদেরকে সুখে আছি।
শান্তিতে আছি। কিন্তু আপনি কোথায় আছেন সেটা একবার চিন্তা করেন। আপনারা যেই বলে থাকেন, আপনি করেই বললাম, আমি তুই তামারি বলবো না, কারণ আমি একটা ভদ্র ঘরের ছেলে। আর এটা ভাষা, একটি মানুষের সাথে কথা বলে সাক্ষাৎকার যদি দিতে হয়, ইন্টারভিউ দিতে হয় ভদ্রভাবে, আমি একজনের ব্যাপারে যদি বদনামা করি ভদ্রভাবে বলা উচিত, এটা মনে রাখতে হবে। আর আমি আজকে শুধু খালি আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, আল্লাহ যেন যারা যারা যে যারাই বলেছেন আমার ব্যাপারে কোনো কিছু, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। মসজিদে গিয়ে নামাজ পড়েন, আল্লাহকে ভয় পান, মানুষের ব্যাপারে এই আজে বাজে উক্তি করা ছেড়ে দেন। আর আমি আমার ভক্তদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। হজের টাকা জমা দিয়েছি, হজে যাব। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনারা যারা যেখানে আছেন, আগে কে উক্তি করেছে আমি জানি না, আপনারা ওইটা যদি দেখে থাকেন তাহলে এটা এটা আমার আজকের এই ব্যাপারটা দেখে আপনারা করবেন। আমি এগুলা আই 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 জ্যাম কেয়ার, কারণ আমি এগুলা মানে বলতে চাই না, কারো ব্যাপারে বলতে চাই না, কে কোথা থেকে আসছে কি আসছে বিষয়। হ্যাঁ, ও একটু ভালো কথা বলছে, আমি গ্যারেজে ঘুমাইছি। যে গ্যারেজে ঘুমাইছি সেই বাড়িটা কিন্তু আমাদের। সেই গ্যারেজে যদি আমি ঘুমায় থাকি, আমার বাড়িতে আমি ঘুমাইছি, কিন্তু সেই গ্যারেজে আমি এখন গাড়ি রাখি, আমার ছেলেরা সেই গাড়িতে চড়ে বেড়ায়। হ্যাঁ, তো আল্লাহ ভালো মানুষকে ভালো রাখে, খারাপ মানুষকে খারাপ রাখে, সেটা একবার বুঝতে হবে। যে হার্ট না একটা যে আল্লাহ পয়দা করছে, ধুপ ধুপ চলতে থাকে, প্রতি মুহূর্তে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে, হার্ট যখন বন্ধ হয়ে যায় মানুষ পৃথিবীতে চলে যায়, এটা চিরন্তন বাস্তব। তো সেগুলো চিন্তা করে একটা কথা বলা উচিত। আর আরেকটা কথা বলতে চাই, আপনারা যদি মনে করে থাকেন যে কে বা কাহারা বলেছেন যে সামনে দেখা হলে এই করবেন সেই করবেন, আমার কানে আসছে, এত সোজা না। আপনি যদি আমাকে চ্যালেঞ্জ করতে চান, আই এম অল টাইম রেডি, এনি টাইম, এনি স্পট, এনিবডি। ওকে, নাম বলবো যেন মাসুদ রানা, সোহেল রানা সাহেব, ওনার ভক্ত ছিলাম। তারপরে ওনার ভাইদের, ওনার যারা আছে, তো আমার শ্রদ্ধেয় ওস্তাদ ফিল্ম ফাইট ডিরেকশন আমি যার কাছ থেকে শিখেছি, আর যিনির যে আমার এক্সপ্রেশন, সে হচ্ছে মাসুম পারভেজ রুবেল সাহেব। তো আমার ইচ্ছা ছিল যে আমি আমার উস্তাদ রুবেল সাহেবের চারও বড় হব। তো আল্লাহ আমাকে কতটুকু বড় করেছে সেটা আল্লাহ মাহবুদ জানে, কিন্তু আমি আসলে ওনার মতো বড় হতে পারবো না, কারণ উনি অনেক বড় মাপের মানুষ। তো আমি একটি কথাই বলতে চাই, আমার সাক্ষাৎকারে যদি ওস্তাদ কোনো ত্রুটি পেয়ে থাকে, আমি যদি ভুলভাল কোনো কিছু বলে থাকি, আমি হাত জোর করে ওস্তাদের কাছে ক্ষমা চাইব। যারা এটা দেখেছেন তারাও আমাকে ক্ষমা করবেন। হয়তো আমি কিছু কথা বাড়িয়ে বলেছি, তবে আপনারা দেখেছেন, হয়তো কারো মনে কষ্ট লেগেছে, ওস্তাদের মনেও কষ্ট যদি লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী। আর কখনো আমি ওস্তাদের রাজনীতি, ইলেকশন নিয়ে আর কখনো এটা বলবো না আমি, কারণ উনি অবশ্যই আমার চেয়ে ভালো কিছু জানে, বুঝে। কিন্তু আমার সেই মুহূর্তে ইন্টারভিউর সময় আমার মনে হয়েছিল যে ওস্তাদ মনে হয় এইটুকুই হয়তো বা তার করণীয় ছিল, এটাই শুধু খালি তুলে ধরেছে, আর কোনো কিছু না। আর এটা নিয়ে যদি ওস্তাদকে কেউ কান পড়া দেয় করে, ওস্তাদ ঢাকা ভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, MA পাশ করে এসেছে, অবশ্যই উনি ভালো কিছু জানে। তো আমি ওস্তাদের আবারও ক্ষমা চাবো যে ওস্তাদ আপনি আমার উপরে কষ্ট রাখবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি সবসময় নামাজ পড়ে দোয়া করি আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার মাঝে থাকেন। আপনি একজন বাংলাদেশ চলচ্চিত্রের হিরো, আইকন, আমার আইডল। কারণ আমি কারাতে যখন শিখি, ওনাকে দেখে আমি অনেক কিছু শিখেছি। তো সেইখানে আমি আমার যারা স্টুডেন্ট আছে, যারা
কে বা কাহারা আমার ব্যাপারে উক্তি করেছে এটা নিয়ে কেউ মন খারাপ করার কিছু নেই। কারণ একটা জিনিস তোমরা মনে রাখবা, যাহা সত্য তাহাই সত্য। মানুষের কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। তো একটি কথা হয়েছে যে আমি পারলাম না, 1000 বার চেষ্টা করি। আমার কাছ থেকে যারা প্রশিক্ষণ নিয়েছে আমার আগে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো তারপরে আমি চেষ্টা করেছি যে ওই যে কবির কথা বলা আছে, পারিব না সে কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। তো আমি ওইভাবেই কষ্ট করে প্র্যাকটিস করে আমার জায়গাটা আমি করে নিয়েছি। তো আজকে সব কিছুর ব্যাপারে আমি প্রুফ দিলাম। তো একটা ব্যাপার হলো যে আপনারা যারা আমার বক্তা আছেন তারাও মন খারাপ করবেন না, আর যে ছেলেটা বলেছে তার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবেন না, কারণ তার ব্যাপারে খারাপ মন্তব্য করলে আপনিও তার মতো হয়ে গেলেন। এটা আমার অনুরোধ, এটা কখনো করবেন না। কোনো বাজে কমেন্ট কোনো কিছু লেখার প্রয়োজন নেই। আজকে অনেক রাত হয়েছে অবশ্য। আর আরেকটা ব্যাপার হলো, এই বারবারই বলবো, আমার এই ছোটো ভাইটা অনেক কষ্ট করে অনেক সাক্ষাৎকার নেয় অনেকের। আপনারা এই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, তাহলে এই ছেলেটা সামনে আগে বাড়াইতে পারবে। আর আমার আরেকটা ছোট ভাই আছে, সুপার নিউজ বিডি। তো এই চ্যানেলটিও অনেক একটু ভালো পজিশনে চলে যাচ্ছে। আপনারা যদি বেশি বেশি সাবস্ক্রাইব করেন, আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন, লাইক দেন, অবশ্যই এই চ্যানেলটা আরো এগিয়ে যাবে। কারণ সবাই কিছু না কিছু করে খেতে চায়। তো এই যে আজকে যে যারা এই কাজগুলো করতেছে, নিউজ দিচ্ছে, দিচ্ছে, ওরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করতেছে। এটার পিছনে অনেক টাকাও খরচ করে, অনেক পরিশ্রম করে বাঁচার জন্য, নিজে একটু ভালোভাবে থাকার জন্য, আর আপনাদেরকে নতুন নতুন কিছু এই তথ্য দেওয়ার জন্য অনেক অনেক জায়গায় যেতে হয়। তো আজকে রাত্র প্রায় এখন 20 মিনিট বাকি আছে 12টা। বুঝতেই পারছেন কত অক্লান্ত পরিশ্রম করে আমার দুইটা ভাই এখানে আসছে। শুধু খালি ওদের মনে কষ্ট লেগেছে যে এমন একটি লোকের ব্যাপারে যেই করছে, আমি বলবো না, হ্যাঁ, তবে আমার ওই ভাইয়ের কাছে একটা অনুরোধ থাকবে, ভবিষ্যতে এই সমস্ত নোংরামি না করলেই ভালো। কারণ সবাই বাল বাচ্চা নিয়ে, ছেলে সন্তান স্ত্রী নিয়ে বসবাস করে, তো বুঝে শুনে করা উচিত। তবে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক যে ভবিষ্যতে যেন এগুলো না হয়। আর আমি বলেছি, আমি ইন্টারভিউ দিয়েছি, আজকে ইন্টারভিউতে আমি ওর ব্যাপারে কোনো বাজে কথা বলি নাই। কারণ কেন বলি নাই, আমার কোনো দুঃখ নেই, ও যা বলেছে আমি ওরকম ছেলে না। এগুলো লাগবে কার? যারা অনেক নিচে থেকে আসছে তাদের লাগবে। তবে আপনাদেরকে সবসময় বলি যে মানুষ কিন্তু ছোট থাকতে গিয়ে বড় হয়। তো মানুষ অনেক কষ্ট করে যারা বড় হয় তারা হচ্ছে রিয়াল হিউম্যান। মানে মানুষ তাকেই বলে যারা অনেক পরিশ্রম করে বড় হতে পারে, তারাই দেশের জন্য কোনো কিছু একটা করতে পারবে। আর অনেক মানুষ আছে কোনো কিছু করবে না, খালি বগল বাজাবে, এটাই তাদের মানে অভ্যাস। তো আমি আসলে বেকার থাকি না, বেকার থাকলে বগল বাজানো হবে আর কি, এটা কখনো করি না। সরকারি চাকরি করে এখানে যাই, বাচ্চাদেরকে কি লাগবে, কি খাবে, নামাজ পড়তে যাই। একজন ভদ্রলোকের পরিচয় কোথায় বলেন তো? তার নিজস্ব এলাকায়। একজন ভদ্রলোকের মূল পরিচয়, একজন ভালো মানুষের মূল পরিচয়, আপনার এলাকায় যদি মসজিদ থাকে তাহলে ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞেস করবেন যে এই লোকটাকে চিনি কিনা, এই লোকটা কে। ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাসায় 5 ওয়াক্ত, মসজিদে অনেক সময় মিস হবে, এটা স্বাভাবিক, কিন্তু সবসময় এই মুসল্লিদের সাথে নামাজ পড়ে, ইমাম সাথে পরিচয় হবে, সাক্ষাৎ হবে, নামাজ পড়তে চিনবে এলাকার মধ্যে। এইটাই তো সবকিছু। আজকে আমার সন্তানরা বেরোলে জানে যে এটা আব্দুল লতিফ চিতার সাহেবের ছেলে নামাজ পড়তে যায়, আমি নামাজ পড়তে যাই, হুজুররা চিনে, এলাকার সবাই চিনে। আমার ভালো লাগে আমার সন্তানদেরকে আমার সন্তানকে নিয়ে মানুষে প্রাউড ফিল করে, এটাই স্বাভাবিক। কথা না বাড়িয়ে, সময় নষ্ট না করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সবাইকে হেদায়েত দান করুক, সবাই সুস্থ থাকবেন, দীর্ঘজীবী হোক সবাইকে। এই বলে আমি এখানে সমাপ্ত করছি।